আসসালামু আলাইকুম। গুচ্ছ এবং এগ্রি ক্র্যাক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কেমিস্ট্রির তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা আপনাদের বুঝাবো। এই চ্যাপ্টারটা যদিও খুব বেশি অনেক বেশি টপিক এটা থেকে আসে না, কিছু টপিকই আসে এবং এবং সেটা খুবই রিপিটেড টপিক। এই কিছু টপিক দেখে নিলে মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি কভার করা সম্ভব। তো আজকে আমি আপনাদের নিজের রড থেকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যেই কাজটা করতে হবে যে এই নোটটা দেখবেন, নিজেরা নোটটা তুলে ফেলবেন এবং তোলার পরে নিজে মেইন বইটা একবার রিভাইজ দিয়ে কোশ্চেন ব্যাংক সলভ এবং এক্সাম দিবেন, তাইলে মোটামুটি চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমার হাতের লেখাটা একটু খারাপ, আপনারা একটু অসুবিধা হইতে পারে, সেই জন্য ক্ষমা প্রার্থী। তো চলুন মূল অংশে যাওয়া যায়। এখানে আমি একটু গিজিবিজি করে লিখছি, কারণ এটা আমার নিজের নোট ছিল পার্সোনাল। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, হইলে আমি নিজেও বলে দিচ্ছি, আশা করি সেটা আপনারা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে জিনিসগুলো মেনলি খুব রিপিটেড আসা, আমি ওই জিনিসগুলো আপনাদের বুঝাই দিব, তাইলে আপনাদের জন্য হয়ে যাবে। এখানে প্রথমে 1 কুলম্ব চার্জ হলো 6.25 × 10⁸। ঠিক আছে, এখানে আছে আরও জিনিস, সেটা হলো কিউ ইজিক্যাল টু ই এন ডট এফ। ঠিক আছে, ই হচ্ছে তুল্য সংখ্যা এবং এন হচ্ছে মোল সংখ্যা, এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম। ঠিক আছে, তারপরে আছে ডাব্লিউ ইজিক্যাল টু এম আই টি বাই ইএফ। ঠিক আছে, এটা ইউজ করি তাহলে সুবিধা হবে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষক কোষের মাধ্যমে। এখন তড়িৎ বিশ্লেষক কোষের ভাগগুলোতে আমরা যাই। তড়িৎ বিশ্লেষক কোষটা এরকম থাকে, দুইটা আলাদা করে আপনার সেল দেওয়া থাকবে, পজিটিভ নেগেটিভ দেওয়া থাকবে, পজিটিভ এর পাশে নেগেটিভ এর পাশে, আর মাঝখানে এটা সোডিয়াম আর ক্লোরিন। ঠিক আছে, এই পাশে হবে সোডিয়াম যাবে, এই পাশে ক্লোরিন যাবে। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে আপনাদের অ্যানোড। ঠিক আছে, অ্যানোডে হবে জারণ, ক্লোরিন একটা ইলেকট্রন ভেঙে ক্লোরিন টুতে রূপান্তরিত হবে। আর ক্যাথোড হচ্ছে বিজারণ, যেটাতে Na প্লাস তার সাথে একটা ইলেকট্রন যুক্ত হয়ে Na হবে। এটা হচ্ছে অ্যানোডটা হচ্ছে আপনাদের ধনাত্মক, আর ক্যাথোডটা হচ্ছে আপনাদের ঋণাত্মক। এটা আপনাদের কি ছিল? আপনাদের তড়িৎ বিশ্লেষক কোষ ছিল। এখন তড়িৎ রাসায়নিক কোষে যাওয়া যাক। এটাই আপনাদের মনে রাখতে হবে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে এখানে আপনাদের দুইটা আলাদা আলাদা এরকম থাকবে, সেল থাকবে, একটা হচ্ছে জিঙ্ক, একটা হলো কপারের। জিঙ্ক সালফেট থাকবে অথবা কপার সালফেট, এখানে এরকম থাকবে, এবং দুইটা বিশ্লেষণ করার পর আপনাদের তড়িৎ শক্তি উৎপন্ন হবে বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এখানে অ্যানোড হচ্ছে ঋণাত্মক, ক্যাথোড হচ্ছে পজিটিভ। এখানে বিদ্যুৎ ক্যাথোড থেকে অ্যানোডে যায়। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন NO3- অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, NO3- হচ্ছে, তারপরে SO4- Cl- OH-। আস্তে আস্তে এগুলো অনেক ক্ষেত্রে ক্যাথোড হিসেবে ইউজ হয়, কিন্তু ক্রমটা হচ্ছে এভাবে করে যাবে, যে এভাবে করে আপনারা দেখতে পারবেন। তারপরে বিজারণ বিভব কমে, নিচের দিকে হলো ক্যাথোড থাকে, সেটা কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দিকে ক্যাথোড, উপর দিকে আস্তে আস্তে অ্যানোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে বলা শুরু করি তাহলে আপনাদের সুবিধা। লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, এইচ বা হাইড্রোজেন, সিইউ, এইচজি, এজি, পিটি, এইউ। ঠিক আছে, এভাবে করে মনে রাখবেন, তাহলে মনে থাকবেন। এখানে নিচ থেকে উপরে যদি আপনাদের যায়, তাহলে হলো নিচে থেকে হলো ক্যাথোড, উপরের দিকে হলো অ্যানোড হবে। উপরের দিকে গেলে আপনাদের বিজারণ বিভাবটা হলো কমে যাবে। ঠিক আছে, তারপর আরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেটা ক্যাটায়নের সক্রিয়তা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্যাটায়নের সক্রিয়তা এখানে হলো বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে ইলেকট্রন প্রবাহ অ্যানোড থেকে ক্যাথোডে হয়। ঠিক আছে, ইলেকট্রন প্রবাহটা অলওয়েজ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হয়। এই গেল কিছু জিনিসপত্র, এগুলো হচ্ছে আপনাদের ই সেল নিয়ে। তারপরে আসা যাক লবণ সেতু। লবণ সেতুর অনেক বৈশিষ্ট্য আসে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনাদের আমি বুঝাই দিই। এই জিনিসগুলো দেখবেন আপনার বারবার রিপিটেড আসতেই আছে। সেটা কি? সেটা হচ্ছে লবণ সেতু মেনলি KCl, KNO3, NH4Cl, NH4NO3, এই কয়টার সমন্বয়ে লবণ সেতু মেনলি থাকে। লবণ সেতু পেস্ট আকৃতির হয়ে থাকে, ভিতরে যে লবণটা থাকবে সেটা পেস্ট আকৃতির। KCl উত্তম বা KCl বেশি ইউজ করা উচিত করে। জারণ বিভব অলওয়েজ পজিটিভ, একটা জিনিস মনে রাখবেন, জারণ বিভব অলওয়েজ পজিটিভ আর বিজারণ বিভব অলওয়েজ নেগেটিভ। ই নট সেলের ব্যাপারটায় আসা যাক, এই ম্যাথগুলো অনেক আসে। ই নট সেল হচ্ছে ই অ্যানোড প্লাস ই ক্যাথোড, এখন প্লাস মাইনাস যেভাবে হবে ওইভাবে থাকবে। সিরিজের উপরে যে সে হলো অ্যানোড, নিচের দিকে ক্যাথোড, এবং ক্যাথোড হচ্ছে মাইনাস। ঠিক আছে, সিরিজ যেটা আমি আপনাদের দেখাইছিলাম, এই যে সিরিজটা, এটার উপর একটা অ্যানোড আর নিচের দিকে হলো ক্যাথোড, বুঝতে পারবেন? উপর থেকে নিচে যত যাবেন তত হলো আপনার ক্যাথোড হবে। এভাবে করে ওই অনুযায়ী সিরিজটা মনে রাখলে আপনার যখন আপনি জিনিসটা দেখবেন ই নট সেল বাইর করতে গেলে, তখন ওই অনুযায়ী বসাই দিয়ে আপনারা বের করে ফেলতে পারবেন। এখন একটা শর্টকাট, সেটা হচ্ছে যদি দুইটা জারণ মান অথবা বিজারণ মান দেওয়া থাকে, তবে বড় মান মাইনাস ছোট মান দেওয়া থাকবে। যেমন দুইটা জারণ মান দেওয়া আছে বা দুইটা বিজারণ মান দেওয়া আছে,
বড়টা থেকে ছোটটা মাইনাস করলেই আপনাদের ই নট সেলটা বের হয়ে যাবে। অনেক সময় জারণ মানকে বিজারণ মানে কনভার্ট করে হ্যান ত্যান করা লাগে, ওইরকম কিছু দরকার নাই। যদি দুইটা জারণ মান দেওয়া থাকে নর্মালি কি হয়, একটা জারণ দেওয়া থাকবে একটা বিজারণ দেওয়া থাকবে, আপনি দুইটা মাইনাস করে ই নট বাইর করবেন বা টোটাল শক্তি বাইর করবেন। দুইটা জারণ যদি দেওয়া থাকে তাহলে মাথা তো গেছে গুলা, কি করবেন তখন বড় থেকে ছোটটা মাইনাস করে দিলে হয়ে গেছে। ঠিক আছে, পাত্র পাত্র অ্যানোড ধরবো। অলওয়েজ মনে রাখতে হবে যে আপনি যে পাত্রটা নেবেন ওইটাকে অলওয়েজ আপনি অ্যানোড ধরবেন। ই নট সেলের ক্ষেত্রে প্লাস রাখা যাবে না, বিক্রিয়া হবে তাইলে। ঠিক আছে, আর অলওয়েজ মনে রাখবেন ই নট সেল মাইনাস রাখা যাবে, সেক্ষেত্রে হবে বিক্রিয়া হবে না। ঠিক আছে, প্লাস যদি আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়া চলতে থাকবে, তো তাহলে কিন্তু প্লাসটা রাখা যাবে না। এখন ই নট সেলটা ধরেন মাইনাস আছে এবং মাইনাসটা রাখা যাবে, তাহলে বিক্রিয়াটা আর হবে না, বুঝতে পারছেন? বা প্লাসও যদি আইসে পর ধরবেন যে বিক্রিয়াটা চলো না। আরও কিছু জিনিস আছে, এই এমসিকিউগুলো অনেক আসে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। বইটা আপনারা 2-3 বার রিভাইজ দিবেন। ম্যাথের জিনিসগুলো আমি আরও 2-1 বার একটু বলে দিব, আরও কিছু সামনে আছে। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, সেটা কি? প্রমাণ H2 তড়িৎদ্বার হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। এই ম্যাথ এই ইয়েটা এমসিকিউটা অলওয়েজ আছে। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা? হলো ক্যালোমেট, এসজি, এজিসিএল তড়িৎদ্বার হলো কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার। ঠিক আছে, ক্যালোমেট আর কুইন হাইড্রোজেন তড়িৎদ্বারটা আপনাদের মনে রাখতে কষ্ট হতে পারে। এসজি/এসজিসিএল যেটা আছে ওই তড়িৎদ্বারটাও হচ্ছে আপনার সেকেন্ডারি তড়িৎদ্বার। ফুয়েল সেলগুলো নামগুলো মনে রাখবেন, পিএম, ডিএম, এফসি, এএফসি, পিএএফসি, এমসি, এফসি আর এসওএফসি। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ফুয়েল সেল। এই ফুয়েল সেলগুলো দেখবেন অনেক সময় আপনাদের আইসা পরে পটপাট করে আইসা পড়ছে, হয়ে গেছে কাজ। আপনারা বলতেছেন এগুলো কি দিয়ে দিছে, কিছুই তো বুঝি না। তারপরে এখানে এটা আমার নিজের বানানো একটা ছকটা আপনাদের বুঝাই দিব, অনেক হয়তো বা টাফ লাগতে পারে, এই জন্য আমি দরকার পড়ে নিজেকে আমি মিনিমাইজ করে দিই, আমি নিজেকে দূরে সরাই ফেলি। ছকটা আপনাদের বুঝাই দিব, বড় করে বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ছকের ক্ষেত্রে দেখেন আমি ভাগ করছি এ বি সি। এ হচ্ছে অ্যানোড লিখছি, বি হচ্ছে ব্রিজের কোনো অত কাহিনী নাই, আর সি হচ্ছে ক্যাথোড আর অ্যানোড হচ্ছে ব্রিজের মাধ্যমে কানেক্টেড থাকে, এই জন্য মাঝখানে দিচ্ছি। এখন সবার আগে এ বা অ্যানোড দিয়ে যাওয়া যায়। অ্যানোডে জারণ হয়, জারণ মান অলওয়েজ বাড়বে। সেটা কি? এই দেখেন বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সিএল মাইনাস থেকে সিএল, আর সিএল5 থেকে সিএল2- হয়। এগুলো হলো এক্সাম্পল। বিজারণ বা ক্যাথোডের ক্ষেত্রে হয়, সিতে হয় ক্যাথোড বা বিজারণ। ক্যাথোডের ক্ষেত্রে ঘটবে আপনার বিজারণ, এর জারণ মান কমবে। এটার কিন্তু জারণ মান বাড়তো, জারণ মান কমবে। ঠিক আছে, পার্থক্য করে আমি ওভাবে করে লিখে দিছি। আপনারাও এই হুবহু এভাবে করে আপনারা নিজেদের মতো সুন্দর হাতের লেখায় লিখে নেবেন। হাতের লেখাটা সুন্দর নয়, এই জন্য আপনাদের একটু সমস্যা লাগতে পারে। এখানে এক্সাম্পলগুলো কি দেখেন, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়ে যাচ্ছে, মানটা কমতেছে। সিএল থেকে সিএল- হয়ে যাচ্ছে, মানটা কমতেছে। সিএল2- থেকে সিএল5 হয়ে যাচ্ছে, মানে উল্টা হইতেছে। এখন কিছু এক্সাম্পল আসা যাক, যে এক্সাম্পলগুলো অলওয়েজ আসে। গলিত NaCl, Na থাকবে, সেটা হচ্ছে অ্যানোড হলো Na থাকবে এবং ক্যাথোড হলো Cl2 থাকবে। NaCl এর ক্ষেত্রে নর্মাল NaCl, H2 হলো G যেটা, সেটা হচ্ছে ক্যাথোড, আর অ্যানোডের ক্ষেত্রে হলো Cl2। ঠিক আছে, তারপরে CuSO4 এর ক্ষেত্রে Cu হচ্ছে আপনাদের ক্যাথোড, O2 হচ্ছে অ্যানোড। H2SO4 এর ক্ষেত্রে H2 হচ্ছে ক্যাথোড, আপনার O2 হচ্ছে অ্যানোড। KNO3 এর ক্ষেত্রে H2 হচ্ছে ক্যাথোড, O2 হচ্ছে অ্যানোড। NaOH এর ক্ষেত্রে H2 হচ্ছে ক্যাথোড, O2 হচ্ছে অ্যানোড। আর সবগুলো মনে রাখবেন G বা গ্যাসীয় অবস্থায় থাকবে। ঠিক আছে, এভাবে করে এই ছকটা আপনারা লিখবেন। ছকটা আপনারা 2-3 বার করে লিখলেই মনে হয়ে যাবে। তখন NaCl দিয়ে দিলে ক্যাথোড অ্যানোড নিয়ে ঝামেলা হবে না, আবার CuSO4 দিয়ে দিলে ক্যাথোড অ্যানোড নিয়ে ঝামেলা হবে না, KNO3 দিয়ে দিলে ক্যাথোড অ্যানোডে ঝামেলা হবে না, ম্যাথ করতেও অসুবিধা হবে না। আর অ্যানোড অলওয়েজ G। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আরও 2-1টা ছোটোখাটো জিনিস আছে, ওগুলো আমি বুঝাই দিই। 1 মোল ইজিক্যাল টু 1 এফ বিদ্যুৎ। ঠিক আছে, 1 ফ্যারাডে বিদ্যুৎ। 1 ফ্যারাডে হচ্ছে 96500 সি। Cu2+ প্লাস 2e- ইজিক্যাল টু Cu। এখানে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল Cu হয়েছে। ঠিক আছে, 2 এফ বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।
এই এক্সাম্পলটা অনেক আছে, এখানে কয় বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এবং এখানে বলতে পারে যে আপনার কত সি উৎপন্ন হয়েছে, তখন আপনার এখানে 2 দিয়ে গুণ দিয়ে করতে হবে। আর বলে আমি কেমনি কি বের করবো, তো এই জিনিসটা আমি একবার ম্যাথ ওয়াইজই দিয়ে দিলাম। ই সেলে অ্যানোড ক্যাথোড দিয়ে ম্যাথ কীভাবে করে, যখন আপনার লন ইউজ করা লাগবে সেই ক্ষেত্রে আপনার মনে রাখবে ই নট সেল ইজ ইকাল টু ই সেল ইজ ইকাল টু ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ ইন্টু ইন্টু লন অ্যানোড বাই ক্যাথোড। ঠিক আছে, আশা করি সূত্রটা বুঝাইতে পারছি। ইনট সেল যদি বাড়ে তাহলে ক্যাথোডের মানটা বাড়বে, ইনট সেলের মান যদি কমে ক্যাথোডের মানটা কমে যাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আপনাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা। যদি আপনারা এই 2-4-5 দিনের মধ্যে শেষ করতে চান বা একটা রিভাইজ দিতে চান, এই টপিকগুলো আপনারা পড়লেই আপনাদের হয়ে যাবে। তো এখন আমার এই ভিডিওটা দেখে আপনাদের লাভ কী বা এখন আপনাদের করণীয়টা কি? ভিডিওটা দেখলেন, এখন আপনারা এই ভিডিওটা থেকে নোট ক্রিয়েট করবেন, মেন বুকটা পড়বেন, মেন বুকটা পড়ে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু তারপরে এক্সাম দিবেন। ঠিক আছে, এটাই হলো নিয়ম। এভাবে করে বারবার চালাতে থাকেন, তাইলে সাবজেক্টটা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং সামনে ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।